আপনারা দেখছেন একুশে টেলিভিশন। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন মামলায় লুৎফুজ্জামান বাবরের ৮ বছরের কারাদণ্ড। হাইকোর্টে সব নথি জমা দিয়েছে ই-ভ্যালি, দায়দেনা নির্ধারণে বোর্ড গঠনের বিষয়ে আদেশ কাল। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ, মহামারী আর অশুভ শক্তি বিনাশের প্রার্থনা। ইলিশ ধরা নিষেধাজ্ঞায় উৎপাদন বাড়ার প্রত্যাশায় বিশেষজ্ঞরা, জেলেদের স্বার্থ রক্ষার তাগিদ। ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, সাথে রয়েছি আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সংবাদে এছাড়াও থাকছে শক্তিমান অভিনেতা ও 21 পদকপ্রাপ্ত ডক্টর এনামুল হকের মরদেহে শ্রদ্ধা, বনানী কবরস্থানে দাফন। অবৈধ সম্পদ অর্জন মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 7-এর বিচারক শহীদুল ইসলাম এই রায় দেন। 2008 সালের 13 জানুয়ারিতে বাবরের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। বাকিটা জানাচ্ছেন সাইদুল ইসলাম। লুৎফুজ্জামান বাবর বিএনপি জামাত জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। 2007 সালের 28 মে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে যৌথ বাহিনীর হাতে আটক হন লুৎফুজ্জামান বাবর। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন করায় 2008 সালে রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রায় 1 বছর তদন্ত শেষে 16 জুলাই চার্জশিট দেওয়া হয়। তার বিরুদ্ধে 7,95,896 টাকার অবৈধ সম্পদ রাখার অভিযোগ আনা হয়। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। যুক্তিতর্ক শেষে গত 4 অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন আদালত। প্রায় 1 যুগের বেশি সময়ে বিচারিক প্রক্রিয়া শেষে মামলার রায় দেওয়া হয়। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে 26-2 এবং 27-1 ধারা মোতাবেক তিনি আজকে দণ্ডিত হয়েছেন। আসামির প্রাইম ব্যাংক গুলশান শাখায় যে $10 লক্ষ অর্থাৎ 6,79,49,218 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী জানান, তারা ন্যায় বিচার বঞ্চিত হয়েছেন। এ রায়ে তারা সন্তুষ্ট নন। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন তারা। 2007 সাল থেকে জেলে আছেন এবং এটাও ওনার সাজা থেকে বাদ যাবে, সেই হিসেবে তার কোনো শাস্তি আর থাকে না, সার্ভড আউট হয়ে যায়। কিন্তু তৎসাপেক্ষেও আমরা এই কনভিকশনটাকে আমরা চ্যালেঞ্জ করি এবং এই কনভিকশনের এগেনস্টে আমরা উচ্চ আদালতে আপিল দায়ের করি। তবে এরই মধ্যে 2004 সালের ভয়াবহ গ্রেনেড হামলা এবং 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ড হয়েছে নেত্রকোনা 4 আসন থেকে নির্বাচিত সাবেক এ সংসদ সদস্যের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। ই-ভ্যালির দায়দেনা নির্ধারণে পরিচালনা পর্ষদ গঠনের বিষয়ে কাল আদেশ দেবেন হাইকোর্ট। এর আগে ই-ভ্যালির সব নথি জমা দেওয়া হয় হাইকোর্টে। রিপোর্টে 2019 সাল পর্যন্ত অডিট রিপোর্ট দাখিল করা হয়েছে। রিপোর্টে অসামঞ্জস্যতা রয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। প্রতিযোগিতা কমিশন এ বিষয়ে সুও মটো রুলের কাজ করছে বলেও জানান তিনি। বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। অনলাইন যে পণ্য কেনার ব্যবস্থা করছে, সেখানে নানাভাবে সাধারণ জনগণ টাকা দিয়ে পণ্য কিনছে। তাদের মোরালিটির বিষয়টিও ভেবে দেখতে হবে বলে মন্তব্য করেন হাইকোর্ট। অনারেবল হাইকোর্ট ডিভিশন বাদী এবং বিবাদী উভয় পক্ষের আইনজীবীর বক্তব্যকে শোনেন এবং একটি অবজারভেশন দেন যে যেহেতু ই-ভ্যালির 2জন মালিক, তারা দুজনই এখন জেলে, এই অবস্থাতে একটি ইন্টারিম বোর্ড ফর্ম করে দেওয়াটা সম্ভব না। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এই তিথিতে মণ্ডপে নবপত্রিকা প্রবেশ আর দেবীর চক্ষুদানের মাধ্যমে দুর্গাপূজার মূল অনুষ্ঠানের শুরু। অসুর বিনাশী দেবী দুর্গার আশীর্বাদে অশুভ শক্তির বিনাশ আর মঙ্গলের আবির্ভাব হবে পৃথিবী জুড়ে, এমন প্রার্থনা সবার। স্মৃতিমণ্ডল জানাচ্ছেন বিস্তারিত। মহাসপ্তমীতে ঢাকের বাদ্য, কাসর ঘণ্টা আর শঙ্খধ্বনিতে মুখরিত মন্দির মণ্ডপ প্রাঙ্গণ। দুর্গতিনাশিনী দেবী দুর্গার আরাধনায় উৎসবের সুর।
মহাসপ্তমী তিথিতে পূজার পিড়িতে বসেন আনন্দময়ী মা। চক্ষুদানের মাধ্যমে ত্রিনয়নী দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়। দেবী দুর্গার 9টি রূপে নবপত্রিকা অর্থাৎ হরিদ্রা, অশোক, বিল্লপত্র সহ 9 ধরনের গাছ একসঙ্গে করা হয়। শাস্ত্রীয় বিধিভেদে নবপত্রিকা দেবী দুর্গার ডান পাশে স্থাপন করা হয়। দর্পণে দেবীকে মহাস্নান করানো হয়। বস্ত্র, নৈবেদ্য, ধূপ, দীপ সহ ষোড়শ উপাচারে করা হয় মায়ের পূজা। মহাসপ্তমীতে পূজা দিলে সপ্ত জন্মের পাতক রাশি বিনষ্ট হয়ে যায়। আমরা কোন জন্মে কোন পাপ করেছি তা আমরা জানি না, কিন্তু সপ্ত জন্মের পাতক রাশি বিনষ্ট হয়ে যায়। অশুভ শক্তির বিনাশে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভক্তি নিবেদন করেন ভক্তরা। উৎসবের আয়োজনটা এখন বেশি, কিন্তু আগে এত উৎসব হতো না, এত বড় বাজেটেরও পূজা হতো না। সেখানে তখন ওই নিষ্ঠা নিয়ম এর বেশি ছিল। এখন একটুখানি প্রকোপটা কমেছে করোনার, মার কাছে এসেছি প্রার্থনা জানাতে। এবার পূজায় অনেক কিছু কিনেছি, মায়ের কাছে এই একটাই প্রার্থনা যে যাতে করোনা থেকে আমরা মুক্ত হয়ে যাই। বিগত 2 বছর ধরে আমরা কোথাও যেতে পারিনি, তো এবার একটু কমেছে, তাই এখানে এসেছি, একটু ঘুরছি। সমস্ত শক্তি নিয়ে যে দেবী আমাদের মাঝে আসেন, আমরা চাই দেবীর মাধ্যমে আমাদের দুর্গা মা যেন আমাদের জগতের কল্যাণ করেন। স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপনকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন আয়োজকরা। পরস্পর সৌহার্দ্যের ভিত্তিতে ধর্ম বর্ণ নির্বিশেষে পূজাটা আমাদের কিন্তু উৎসবপ্রাপ্ত সমস্ত বাঙালি এবং সকলের সহযোগিতায় আমি মনে করি যে পূজা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে। এবছর দেবী দুর্গা মর্তে এসেছেন ঘোড়ায় চড়ে, যাবেন দোলায়। শারদীয় দুর্গোৎসব সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশের চিরায়ত ঐতিহ্যের ধারক। মহামায়া দেবী দুর্গার আশীর্বাদে পৃথিবী থেকে সকল বিশৃঙ্খলা, মহামারী এবং অশুভ শক্তির বিনাশ হবে, এমন প্রার্থনাই ছিল সবার কণ্ঠে। স্মৃতি মণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। ভোজন রসিক বাঙালির চুলো থেকে গল্প কবিতা, সবখানি ইলিশের দাপট। স্বাদে গন্ধে তাই ইলিশের বিকল্প মেলা দায়। ইলিশ আক্রমণে তাই নিষেধাজ্ঞাও বেশ কঠোর। বিশেষজ্ঞদের আশা এতে উৎপাদন যেমন বাড়বে, তেমনি দেখা মিলবে কাঙ্ক্ষিত ইলিশের। মফিউর রহমানের রিপোর্ট। গান, গল্প, কবিতা কিংবা মুখরোচক স্বাদের কথা বাদই দিলাম, ভৌগোলিক পণ্য হিসেবেও স্বীকৃত বাংলাদেশের ইলিশ। বিশ্বের সিংহভাগ ইলিশ উৎপাদন করে বাংলাদেশ। হিসেব বলছে 2019-20 অর্থ বছরে উৎপাদন হয় 5,50,000 মেট্রিক টন, যা সারা বিশ্বের ইলিশ উৎপাদনের 86%। আর গেল 10 বছরে ইলিশের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণ। আশ্বিন মাসে পূর্ণিমার আগে পরে মিলিয়ে 11 দিনে নিষেধাজ্ঞা আছে এ মাছ ধরায়। ইলিশ রক্ষায় 2008 সালে প্রক্রিয়াটি শুরু হয়েছিল। অল্প দিনে এর সুফল মেলে। গবেষণায় উঠে আসে শুধু পূর্ণিমায় নয়, এই সময়ে অমাবস্যাতেও ডিম ছাড়ে ইলিশ, যে কারণে পূর্ণিমার সঙ্গে অমাবস্যা মিলিয়ে টানা 22 দিনের নিষেধাজ্ঞা আসে। এই সময় আমরা দেখেছি যে মা ইলিশ সবচেয়ে পরিপক্ক থাকে। এখান থেকে 22 দিন যদি আমরা বন্ধ করে দেই, তাহলে কি হবে, যে মাছগুলো পরিপক্ক মা মাছগুলি তারা ডিম ছাড়ার সুযোগ পাবে। আবার এই 22 দিনের মধ্যে যারা পরিপক্ক নয় তারাও কিন্তু কনসিকুয়েন্টলি পরিপক্কতা পাবে 22 দিন পরে। জেলেদের স্বার্থ রক্ষায় ত্রাণের পাশাপাশি আরও কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। 40 কেজি প্রতি মাসে যে চাল দেওয়া হচ্ছে সেটি সর্বকালের সব থেকে বেশি দেওয়া হচ্ছে। আমি মনে করি এর সাথে এই 20 দিনের জন্য আরও 1500 টাকা যদি দেওয়া হতো, তাহলে জেলে সম্প্রদায়ের যে আজ কষ্ট সেটি থাকতো না এবং তারা আর এই আইন ভাঙার প্রতি আগ্রহী হতো না। মৎস্য আহরণের প্রায় 12% মেটায় ইলিশ। দেশের প্রায় 12 থেকে 13% যে মাছের যে উৎপাদন সেটা কিন্তু ইলিশ একা দিচ্ছে। অর্থাৎ এদিক দিয়ে এটা সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একটা মৎস্য উপাদান আমরা বলতে পারি। রপ্তানি ইলিশে ভাগ্য বদলেছে অনেকের। ইলিশ সারা বাংলাদেশের চাহিদা মেটাতে সক্ষম, সেই সাথে সাথে কিয়দংশ আমরা বন্ধু প্রতিবেশীকে দিতে পারছি, এমনকি বাইরেও প্রয়োজনে কিছু কিছু পরিমাণ এক্সপোর্ট করতে পারছি। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে আরও বেশি গবেষণা প্রয়োজন, দাবি তাঁদের। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। নাট্য অঙ্গনের পুরোধা, অভিনেতা, শিক্ষক,
ডক্টর এনামুল হক। রণাঙ্গনে মুক্তিযুদ্ধের সঙ্গে স্বপ্ন দেখেছিলেন সাংস্কৃতিক মুক্তি। স্বাধীনতা ছিনিয়ে এনে বাকি জীবন উৎসর্গ করেছেন রঙ্গমঞ্চে। কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে সমাহিত করা হয় এই গুণী শিল্পীকে। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ডক্টর ইনামুল হক 1943 সালের 29 মে ফেনীতে তার জন্ম। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর, পরে যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে পিএইচডি। সমৃদ্ধ শিক্ষা জীবন থেকেই যুক্ত হন নাট্যাঙ্গনে। মুক্তিযুদ্ধ পরবর্তী সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা। সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই গুণী মানুষটি। কেন্দ্রীয় শহীদ মিনারে জানানো হয় শেষ শ্রদ্ধা। অর্ধশত বছরের সহকর্মীরা ডক্টর ইনামুল হকের মৃত্যুতে শোক বিহ্বল। তার সাথে বহু কাজে আমি যুক্ত ছিলাম। তো তার এই মৃত্যু জাতির জন্য অপূরণীয় ক্ষতি, নাট্য অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি, সাংস্কৃতিক অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি। এনাম ভাইরা চলে যাচ্ছেন, অনেকে চলে গেছেন, এবং সেই সত্যটি কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আসলে মূল সংস্কৃতির জায়গায় হচ্ছে একটা দেশের আসল পরিচয়। চলে গেলেন, এখন আমরা চেষ্টা করব একজন সম্পাদককে দিয়ে তার যে টেক্সটগুলো বইগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে তাকে ধরে রাখা। মূলধারার সংস্কৃতির জন্য গোটা জীবন বয়ে নিয়েছেন নাট্য ব্যক্তিত্ব ইনামুল হক। ক্রমান্বয়ে এখানকার শক্তি দুর্বল হয়ে যাচ্ছে। এই মুহূর্তে এই মানুষটি অনিবার্যভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষটিকেও আমরা হারিয়ে ফেললাম। ঠিক এই সময়ে ডক্টর ইনামুল হক আমাদেরকে এই দুঃখের মধ্যেও হাসতে শিখিয়েছেন। এই দুঃখকে কিছুটা হলো হাসতে পারলে দুঃখটা কিছুটা হলেও কমে। তো এই গুণটা ছিল ডক্টর ইনামুল হকের। সাংস্কৃতিক আন্দোলনে খুব গুরুত্বপূর্ণ একজন নেতৃস্থানীয় মানুষকে হারালো। শ্রদ্ধা নিবেদন শেষে তাকে নেওয়া হয় কর্মস্থল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে। জানাজায় অংশ নেন সহকর্মীরা। পৃথিবীর রঙ্গমঞ্চ ছেড়ে তার শেষ ঠিকানা বনানী কবরস্থান। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। বিরতি। যখন ফিরছি তখন থাকবে। নদী ভাঙনে দিশেহারা ফরিদপুরের কয়েক লাখ মানুষ। হুমকির মুখে বসতভিটা, ফসলি জমি সহ অসংখ্য স্থাপনা। দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। মধুমতি নদীর তীব্র ভাঙনে দিশেহারা ফরিদপুর জেলার মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার কয়েক লাখ মানুষ। এরই মধ্যে বিলীন হয়েছে সড়ক, বসতভিটা, ফসলি জমি সহ বহু স্থাপনা। হুমকির মুখে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের বাড়ি সহ অনেক শিক্ষা প্রতিষ্ঠান। ফরিদপুর প্রতিনিধি জাহিদ রিপনের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। নদী ভাঙনের কবলে 3বার জায়গা পরিবর্তন করেও শেষ রক্ষা হলো না আলফাডাঙ্গার আকলিমা ও আয়েশা বেগমের। টানা 3 বছর ধরে ভাঙন অব্যাহত থাকায় মধুমতি নদী এখন তাদের ঘরের পাশেই। মধুমতির ভয়াল থাবায় স্বপ্নের বাড়িগুলো বিলীন হতে দেখা ছাড়া আর কোনো উপায় নেই তাদের। 5 কানি জমি লিজ নিয়ে এখন সেই লিজের টাকাটা কোন জায়গায় দিবানি, আর আমরা বা কি খাইয়ে বাঁচবানি। কয়েক বছর ধরে তীব্র ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গার কয়েক হাজার পরিবার। সেই সাথে বিলীন হয়েছে স্কুল, মসজিদ, মাদ্রাসা, হাটবাজার সহ বহু স্থাপনা। হুমকির মুখে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের বসতভিটা সহ অসংখ্য স্থাপনা। 2-3 নল জায়গা আছে, ওইটা গিলি আমাকে ঘর বাড়ি চলে যায়। মাঠাম যা ছিল তাতে চলেই গেছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, পরে তাদের রাস্তায় তারাই থাকবি না, আমাকে থাকতে দিবি, আমাদের তো থাকতে দেয় না। স্থানীয় জনপ্রতিনিধিরা আশ্বাস দিলেও ভাঙন রোধে ব্যবস্থা না নেয়ায় ক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী। গত বছর এমপি আসছিল, চেয়ারম্যান আসছিল, ওনারা বললো যে আমরা আগামীতে বাঁধতে দেবানি, তাই এবারও তো মনে করেন যে চলে যাচ্ছে। এখনো বলতেছে এবার হবে না, আগামী বছর বাঁধতে দেবানি। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে একনেকে প্রকল্প পাশ হলেই দ্রুত কাজ শুরু হবে। প্রকল্পটি আমাদের পানি উন্নয়ন বোর্ডের প্রধান দপ্তর এবং আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ে ইতিমধ্যে যাচাই বাছাই করা হয়ে গেছে এবং সেটি অনুমোদনের জন্য আমাদের পরিকল্পনা কমিশনে প্রেরণ করা হয়েছে। মধুমতি নদীর ভাঙনের হাত থেকে শেষ আশ্রয়স্থল রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ দাবি ভুক্তভোগীদের। রত্না জামান, 21 টেলিভিশন। আবারও বিরতি। যখন ফিরছি তখন থাকবে।
ইউরোপীয় ইউনিয়নের সাথে আলোচনায় তালেবান, সকল পর্যায়ে নারীদের অংশগ্রহণ চায় জাতিসংঘ। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপন মামলায় লুৎফুজ্জামান বাবরের 8 বছরের কারাদণ্ড। হাইকোর্টে সব নথি জমা দিয়েছে ইভ্যালি, দায় দেনা নির্ধারণে বোর্ড গঠনের বিষয়ে আদেশ কাল। শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী আজ, মহামারী আর অশুভ শক্তি বিনাশের প্রার্থনা। ইলিশ ধরা নিষেধাজ্ঞায় উৎপাদন বাড়ার প্রত্যাশায় বিশেষজ্ঞরা, জেলেদের স্বার্থ রক্ষার তাগিদ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সন্ধ্যা 6টায় 21 দেশের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।